গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ তৃতীয় পর্ব। বকুল: জি স্যার। মেয়েটা এমন বয়স্ক একজন মানুষের প্রেমে পড়ল কেন? জানি না, চিত্রনাট্যে তো সেটা উল্লেখ করা হয়নি। তোমার কি ধারণা সেটা বলো। আমার কোনো ধারণা নেই। বয়ঃসন্ধির পর মেয়েরা হঠাৎ খানিকটা অসহায় বোধ করতে থাকে। তাদের মধ্যে লতা ধর্ম প্রবল হয়ে ওঠে। লতা ধর্মটা কি? লতা ধর্ম হচ্ছে লতানো গাছের ধর্ম। লতানো গাছ কি করে? আশেপাশে শক্ত কোনো গাছের খোঁজ করে। 15-16 বছরের মেয়েদের মধ্যে লতা ধর্ম যখন প্রবল হয়ে দেখা দেয়, প্রেমটা তখনই আসে। কার প্রেমে পড়ল তখন সে আর ভেবে দেখে না। আমি হেসে ফেলে সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেলাম। প্রেম সম্পর্কে এমন সহজ ব্যাখ্যা এর আগে বোধহয় কেউ দেয়নি। হাসছ কেন? এমনি হাসছি। আমার ব্যাখ্যা খুব সরল বলে হাসছ? যে ব্যাপারটা বাইরে থেকে যত জটিল মনে হয়, তার ব্যাখ্যা কিন্তু তত সহজ। 15-16 বছরের মেয়েরা কাদের প্রেমে পড়ছে সেই স্ট্যাটিস্টিক্স যদি নাও, তাহলে অনেক মজার ব্যাপার দেখবে। এই সময় তারা যাদের সংস্পর্শে আসছে তাদেরই প্রেমে পড়ছে। প্রাইভেট মাস্টারের সঙ্গে প্রেম হচ্ছে কারণ সে তাকে পড়াতে আসছে। গানের মাস্টারের সঙ্গে প্রেম হচ্ছে, তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। বড় ভাইয়ের বন্ধুর সঙ্গে প্রেম হচ্ছে। এমনকি বাবার বন্ধুর সঙ্গেও প্রেম হচ্ছে, কারণ বাবার বন্ধু মাঝে মাঝে বাসায় আসেন, তার সঙ্গে কথা হয়। সেই সময়টার প্রেমটা অন্যরকম, হিসাব নিকাশের বাইরের প্রেম। আমি কিছু বলবো না করেও বলে ফেললাম। হিসাব নিকাশের বাইরের প্রেম মানে কি? প্রেমের পরিণতি কি হবে তা নিয়ে চিন্তাভাবনা করা মানেই হিসাব নিকাশ। পরিণতি নিয়ে চিন্তাভাবনা ছাড়া প্রেম মানে হিসাব নিকাশহীন প্রেম। বুঝতে পারছ? না, না বোঝার মতো কিছু না। আমাদের ছবির মেয়ে দিলুর প্রেম হিসাব নিকাশহীন প্রেম। প্রেমের পরিণতি নিয়ে সে কখনো ভাবেনি। সে অন্ধের মতো প্রেমে পড়েছে। পরিণতি নিয়ে না ভাবলে সে আত্মহত্যা করে কেন? আত্মহত্যাটাও তার প্রেমেরই একটা অংশ। সে তার আবেগের তীব্রতাটা সবাইকে দেখাতে গিয়ে এই কাণ্ডটা করেছে। এই বয়সের প্রেমে একটা দেখানোর ব্যাপারও থাকে। দেখো আমি কি করে ফেললাম, এরকম একটা ভাব। আমি বললাম, স্যার আমার সেরকম মনে হচ্ছে না। তিনি গম্ভীর হয়ে বললেন, তোমার কীরকম মনে হচ্ছে? আমার মনে হয় মেয়েটা হঠাৎ তার নিজের ভেতরের প্রেম ভালো মতো লক্ষ্য করে। তার তীব্রতা দেখে সে হক চুকিয়ে যায়। সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তিনি একদৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, প্রশ্রয়ের হাসি। ছোট বাচ্চারা হঠাৎ জ্ঞানীর মতো কথা বলে উঠলে বড়রা যেমন হাসে, তেমন হাসি। তবে আমার কথাকে তিনি তেমন গুরুত্ব দিলেন না। বকুল: জি স্যার। চিত্রনাট্যের কোন অংশটা তোমার কাছে খুব সুন্দর মনে হয়েছে? দিলু যে মাঝে মাঝে খুব সুন্দর করে সাজে, তারপর পুকুরের কাছে যায়, পুকুরের জলে নিজেকে দেখে, নিজের সঙ্গে কথা বলে, এই দৃশ্যটা। সেই দৃশ্যটা আমরা কাল করব। এই দৃশ্য দিয়ে শুরু। তুমি দৃশ্যগুলো আজ রাতে খুব ভালো মতো পড়বে, শোবার আগে ভাববে। আমি দৃশ্যগুলো কিভাবে নেব ভেবে রেখেছি। তোমার মাথায় যদি কিছু থাকে তাও আমাকে বলবে। জি আচ্ছা। এই ছবির আসল নায়িকা কে তুমি কি জানো? জানি, দিলু। হ্যাঁ, এই কিশোরী মেয়েটি ছবির নায়িকা। পাপিয়া ব্যাপারটা জানে না। তার ধারণা সে এই ছবির নায়িকা। তাকে সেরকম বলাও হয়েছে। চিত্রনাট্য আমি তাকে পড়তেও দিইনি। চিত্রনাট্য পড়লে সে খুব হইচই করত। আচ্ছা তুমি যাও। তিনি যাও বললেন, কিন্তু আমি আগের জায়গাতেই বসে রইলাম। আমার কেন জানি উঠতে ইচ্ছে করছে না। তিনি বললেন, কিছু বলবে? জি না। তিনি আরেকটা সিগারেট ধরালেন।
তাকে হঠাৎ খুব চিন্তিত মনে হচ্ছে। মনে হচ্ছে তিনি অন্য কিছু ভাবছেন। আমি যে তার সামনে বসে আছি তা আর তার মনে নেই। ঘরে মস্কিটো কয়েল জ্বলছে, ধোঁয়ায় নাক জ্বালা করছে। বকুল, জি? আচ্ছা দেখি তোমার বুদ্ধি। তিনি নড়ে চড়ে বসলেন এবং হাসি মুখে তাকালেন। তার চোখে চাপা আনন্দ। ম্যাজিশিয়ান মজাদার কিছু করার আগে মনে হয় এইভাবেই দর্শকদের দিকে তাকায়। গল্পটা মন দিয়ে শোনো। একটা হাতি এবং একটা পিঁপড়ার গল্প। একটা পিঁপড়া মোটরসাইকেলে করে যাচ্ছিল, একটা হাতি আসছিল উল্টো দিক থেকে। পিঁপড়া ব্যালেন্স হারিয়ে মোটরসাইকেল নিয়ে হাতির গায়ে পড়ল। বিরাট অ্যাক্সিডেন্ট। মজার ব্যাপার হলো, অ্যাক্সিডেন্টে পিঁপড়ার কিছু হলো না, শুধু হাতিটা আহত হলো। এখন বলো তো, কেন অ্যাক্সিডেন্টে পিঁপড়ার কিছু হলো না? আমি বললাম, জানি না। খুব সহজ উত্তর। পিঁপড়াটার মাথায় হেলমেট ছিল। পিঁপড়ার ছোট প্রাণী হলেও ট্রাফিক রুল মেনে চলে। হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হয় না। আমি ভেবেছিলাম জবাবটা দিয়ে তিনি তার স্বভাব মতো হো হো করে হাসবেন। তিনি হাসলেন না, বরং খানিকটা গম্ভীর হয়ে গেলেন। সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, আহত হাতিকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। আহত হাতি এবং পিঁপড়া পাশাপাশি বেডে শুয়ে আছে। এখন তুমি বলো, পিঁপড়ার তো কিছু হয়নি, সে কেন হাতির বেডের পাশে শুয়ে আছে? জানি না। পিঁপড়া শুয়ে আছে কারণ পিঁপড়াটা হাতিকে রক্ত দিচ্ছিল। তাদের দুজনের রক্তের গ্রুপই ও পজিটিভ। তিনি এবার গলা খুলে হাসছেন। আমি মুগ্ধ হয়ে তার ছেলে মানুষে হাসি দেখছি। আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার হাসি আমার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। আমার শরীর ঝমঝম করছে, শরীরের ভেতরটা কাঁপছে। আমার ইচ্ছা করছে ছুটে চলে যাই, কিন্তু উঠতে পারছি না। এমন সময় সোহরাব চাচা ঢুকলেন। ডিরেক্টর সাহেবের দিকে তাকিয়ে বললেন, আমি নেত্রকোণে যাচ্ছি, আপনার কিছু লাগবে? ডিরেক্টর সাহেব বললেন, নেত্রকোণে এক ধরনের মিষ্টি পাওয়া যায়, নাম বালিশ মিষ্টি। মিষ্টিটা শুধু নামই শুনেছি, কখনো খেয়ে দেখিনি। যদি পাও নিয়ে এসো। রান্না হয়েছে, খাবার দিতে বলি? ডিরেক্টর সাহেব বললেন, বলো। পাপিয়াকে জিজ্ঞেস করো, সে কি সবার সঙ্গে খাবে না তার খাবার আলাদা দেয়া হবে? ম্যাডাম বলেছেন রাতে উনি কিছু খাবেন না। সে কি? ম্যাডাম খেতে চেয়েছেন বলেই খাসি কিনে এনে রেজালা করা হয়েছে, পোলাও চালের ভাত করা হয়েছে। আপনি একটু বলে দেখবেন স্যার। খাবে না কেন, কিছু বলেছে? ওনার নাকি শরীর ভালো না, দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। ভালো যন্ত্রণা হলো দেখি। ফরহাদ সাহেবও তো এখন এসে পৌঁছলেন না। ওনাকে ছাড়া শুটিং শুরু হবে কিভাবে? কাউকে কি পাঠিয়ে দেব? রাতে খেয়ে গাড়ি নিয়ে ঢাকা চলে যাবে, ওনাকে নিয়ে চলে আসবে? না। ডিরেক্টর সাহেব চিন্তিত মুখে বের হয়ে গেলেন। কিছু না বললেও বোঝা যাচ্ছে তিনি পাপিয়া ম্যাডামের ঘরের দিকে যাচ্ছেন। আমার কেন যেন ইচ্ছে করছে পাপিয়া ম্যাডামের রাগ কিভাবে ভাঙা হয় সেটা দেখতে। ডিরেক্টর সাহেবের পেছন পেছন যাই। সৌরভ চাচা বললেন, মিস রুমাল, চলো খেতে চলো। আমি বললাম, চলুন। মা নিশ্চয়ই মুখ গম্ভীর করে তার ঘরে আমার জন্য অপেক্ষা করছেন। আমি যাওয়া মাত্র ডিরেক্টর সাহেবের সঙ্গে আমার কি কি কথা হলো সব শুনবেন। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। কোনো কোনো জায়গায় দুবার তিনবার করেও শোনাতে হবে। মার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। আমি সৌরভ চাচার সঙ্গে সরাসরি ডাইনিং রুমে চলে গেলাম। খাওয়া শুরু হয়ে গেছে। গণখাবারের কায়দা কানুন অন্যরকম। প্লেট হাতে যেতে হয় বাবুর্চির কাছে। বাবুর্চি তার লোকজন নিয়ে বসে থাকেন। তার সামনে বিরাট বিরাট ডেকচিতে ভাত, তরকারি, ভাজি, সালাদ। বড় বড় চামচে প্লেটের উপর খাবার তুলে দেয়া হয়। থালা উপচে আগুন গরম খাবার পড়ে যেতে থাকে। সেই খাবার গবাগব করে খাওয়া হয়। পুরো ব্যাপারটায় পিকনিক পিকনিক ভাব থাকে। আমার খুব ভালো লাগে।
ডাইনিং রুমে সবাই আছেন, শুধু মা আর জালালের মা নেই। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছেন। আর জালালের মা মাকেই ফাঁকে কয়েকটা ভয়ঙ্কর টাইপ গল্প শুনিয়ে ফেলেছে। আমাদের এই ডিরেক্টর সাহেবকে নিয়েও অনেক গল্প নিশ্চয়ই জালালের মা জানেন। তার কাছ থেকে কিছু গল্প শুনতে হবে, মাকে না জানিয়ে শুনতে হবে। তরকারির রং খুব সুন্দর হয়েছে। আমি প্লেট হাতে খাবার নিয়ে নিলাম। ধোঁয়া ওঠা পোলাওয়ের চালের ভাত, সুন্দর গন্ধ আসছে ভাত থেকে। খাসির গোশতের রেজালা, রেজালা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হবে। পাপিয়া ম্যাডাম যদি খেতেন, রেজালার রেসিপি চাইতেন। কিয়ামত ভাই হাসি মুখে বললেন, আপা মা কই? আমি বললাম, মা আসবে, আমার খুব খিদে লেগেছে, আমি আগে খেয়ে নেব। আজ এক তরকারির খানা, সালাদ নেন। না, সালাদ নেব না। ডাইনিং রুমে চেয়ার টেবিল আছে, চেয়ার টেবিলে সবার জায়গা হয় না। অলিখিত নিয়ম হচ্ছে শিল্পীরা চেয়ার টেবিলে বসবেন, বাকিরা প্লেট হাতে দাঁড়িয়ে খাবে। বুফে সিস্টেম। তবে আমাদের ডিরেক্টর সাহেবের কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখা যায় তিনি চেয়ার টেবিলে বসেছেন, আবার দেখা যায় দাঁড়িয়ে খাচ্ছেন। একবার দেখি ফকিরদের মতো মাটিতে ল্যাপচা মেরে বসে খাচ্ছেন। সোহরাব চাচা কোত্থেকে পুরনো একটা খবরের কাগজ এনে বললেন, স্যার এর উপর বসেন। তিনি বললেন, লাগবে না লাগবে না, সোনার বাংলার স্বর্ণর ধুলি গায়ে মেখে নিচ্ছি। তারই কথায় আশেপাশের সবাই হাসল। ডিরেক্টর সাহেব যাই বলেন তাতেই সবাই মজা পেয়ে হাসে। তিনি রসিক মানুষ হিসেবে পরিচিত। আমার নিজের ধারণা তিনি পদাধিকার বলে রসিক। ডিরেক্টর না হয়ে তিনি যদি ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট হতেন, তাহলে তার রসিকতায় কেউ হাসত না, বরং তার কাজে কর্মে সবাই বিরক্ত হতো। আমি প্লেট নিয়ে খাবার টেবিলের দিকে যাচ্ছি। হঠাৎ দেখি ঘরের এক কোণায় সেলিম ভাই দাঁড়িয়ে, তার হাতে খাবারের প্লেট। তিনি মাথা নিচু করে খাচ্ছেন। আজ তার গায়ে পাঞ্জাবি। তিনি একটা মাত্র শার্ট প্যান্ট পরে এসেছিলেন, আজ পাঞ্জাবি পেলেন কোথায়? আমি হাসি মুখে ডাকলাম, সেলিম ভাই। তিনি এমনভাবে চমকে উঠলেন যে আরেকটু হলেই হাত থেকে প্লেট পড়ে গিয়ে বেশি কাণ্ড হতো। নায়িকার হাত থেকে প্লেট পড়ে ভেঙে যাওয়া মজার ব্যাপার, সবাই তাকে মজা পায়। প্রোডাকশন ম্যানেজার আনন্দে হেসে ফেলেন। এক্সট্রা মেয়ের হাত থেকে প্লেট পড়ে গেলে সবাই কটমট করে তাকায়। প্রোডাকশন ম্যানেজার চাপা গলায় ধমক দেন। ধমক চাপা হলেও সবার কানে যায়। আমি হাসি মুখে ডাকলাম, সেলিম ভাই এদিকে আসুন। প্লেট হাতে সেলিম ভাই বিব্রত ভঙ্গিতে আসছেন। তার অস্বস্তি দেখে মনে হচ্ছে বেচারাকে না ডাকলেই হতো, নিজের মনে আরাম করে খেতে পারতেন। বসুন, আসুন আমরা গল্প করতে করতে খাই। সেলিম ভাই অসহায়ভাবে চারদিকে একবার দেখলেন। আমার পাশে বসে খাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বসলেন আমার পাশে। সব দ্বিধা অবশ্য ঝেড়ে ফেলতে পারলেন না, তার চোখে মুখে খানিকটা লেগে রইল। সেলিম ভাই কেমন আছেন? ভালো। কিরকম ভালো? অল্প ভালো না অনেকখানি ভালো? অল্প ভালো। এক বস্ত্রে এসেছিলেন, আজ দেখি গায়ে পাঞ্জাবি। শার্ট প্যান্ট ধুয়ে দিয়েছি। ভালো করেছেন। ডিরেক্টর সাহেব কি জানেন যে আপনি তার কথা মতো তার সঙ্গে সঙ্গে ঘুরছেন? জি, আগে মনে করেছিলাম উনি কিছু জানেন না, এখন বুঝেছি জানেন। কথা হয়েছে তার সঙ্গে? জি। কখন কথা হলো? আজ সন্ধ্যায়। কি কথা হলো? প্রশ্নের জবাব না দিয়ে সেলিম ভাই বললেন, আমি একটা বিরাট ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? আপনাকে আমি বলবো। বলুন না শুনি। এখন না, এখন অনেক লোক। কখন বলবেন? আজই বলবো। আমি মস্ত বড় এক ঝামেলায় পড়েছি। জীবনে এত বড় ঝামেলায় পড়িনি। খুব চিন্তিত? জি। আচ্ছা ঠিক আছে, আপনার ঝামেলার কথা শুনবো, এখন চুপচাপ খেয়ে যান। খাবার ভালো হয়েছে না? জি হয়েছে। রেসিপি লাগবে? লাগলে বলুন। আপনার কথা তো আমি বুঝতে পারছি না।
আমি হেসে ফেললাম, আর তখনই মা ঢুকলেন। তিনি আমাকে খেতে দেখে হতভম্ব হয়ে গেলেন। আমার পাশে সেলিম ভাইকে দেখে তার মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হল। তিনি নিশ্চয়ই এর মধ্যে আমার ডায়েরি পড়ে ফেলেছেন, পড়ে দুয়ে দুয়ে 4 বানিয়ে বসে আছেন। মা খাবার নিয়ে আমার দিকে আসছেন। আমার কাছে তিনি বসতে পারবেন না, কারণ কোনো চেয়ার খালি নেই। তাকে অনেকটা দূরে বসতে হবে। তবে তিনি অন্য একটা কাজও করতে পারেন। হয়তো সেলিম ভাইয়ের কাছে এসে বলবেন, আই শোনো, তোমার নামটা যেন কি, তুমি ওই চেয়ারটা গিয়ে বসো। মা সামাজিক অবস্থান মাথায় রেখে আপনি তুমি বলেন। তিনি তার রাডারের মতো চোখ দিয়ে কিছুক্ষণের মধ্যেই বুঝে ফেলেন মানুষটার সামাজিক অবস্থান কি। তখন তুমি আপনি নির্ধারিত হয়ে যায়। সেলিম ভাইকে তিনি শুরু থেকেই তুমি বলছেন। শুধু যে তুমি বলছেন তা না, ছোটখাটো কাজকর্মও তাকে দিয়ে করাচ্ছেন। গতকাল সকালেই তিনি সেলিম ভাইকে ডেকে বললেন, আই ছেলে শোনো, আমার জন্য একটা হাত পাখা নিয়ে এসো। প্রোডাকশনে যে কাউকে বললে একটা হাত পাখা দিয়ে দেবে। মা আমার পাশে এসে দাঁড়াতেই সেলিম ভাই উঠে দাঁড়িয়ে বললেন, আপনি বসুন। আমার মা বিনা বাক্য বেয়ে বসে পড়লেন। সেলিম ভাই প্লেট হাতে আগের জায়গায় চলে গেলেন। মনে হলো তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন। মা রাগে কাঁপছেন। আমি তার রাগ টের পাচ্ছি। রাগের প্রকাশ কিভাবে হবে বুঝতে পারছি না। ঘটনাটা বাসায় ঘটলে তিনি আমার দিকে প্লেট ছুঁড়ে মারতেন। আমার শরীরের রেজালার ঝোলে মাখামাখি হয়ে যেত। প্লেটের কোনা কপালে লেগে কপাল কেটে রক্ত পড়ত। এখানে এ জাতীয় কিছু সম্ভব না। মা কাঁপা গলায় ফিসফিস করে বললেন, মঈন ভাইয়ের সঙ্গে কথা শেষ হয়েছে? হ্যাঁ। কি বললেন? প্রেম কত প্রকার ও কি উদাহরণসহ ব্যাখ্যা করলেন। মা কঠিন চোখে তাকিয়ে আছেন। আমি সহজ ভঙ্গিতে ভাত মাখতে মাখতে বললাম, উনি তো প্রেম বিশারদ, প্রেমের বিষয়ে সব কিছু তিনি জানেন। ফাজলামি করছিস কেন? ফাজলামি করছি না তো, যা সত্যি তাই বললাম। আমি তোর জন্য বসে আছি, তুই আমাকে না নিয়ে একা একা খেতে চলে এলি কি মনে করে? খিদে লেগেছিল তাই চলে এসেছি। তোর হয়েছে কি? কিছু হয়নি। এই গাছাটা তোর সঙ্গে খাচ্ছে কেন? আমি ডেকে এনেছি বলে আমার সঙ্গে বসে খাচ্ছিলেন। কারোর সঙ্গে গল্প না করে আমি খেতে পারি না। গাধাটার সঙ্গে কি গল্প করছিলি? বারবার ওনাকে গাধা বলছো কেন? যে গাধা তাকে কি বলবো, হাতি? মা, তুমি খাবার খাচ্ছ না। খাবার ঠান্ডা হয়ে গেলে তুমি খেয়ে মজা পাবে না। খাসির রেজাল্টটা খুব ভালো হয়েছে। সরিষার তেলে রান্না তো, এই জন্যে। তোমার যদি ভালো লাগে আমাকে বলবে, আমি রেসিপি দিয়ে দেব। মা আগুন চোখে আমার দিকে তাকাচ্ছেন। আমি তাকিয়ে আছি হাসি হাসি মুখ করে। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। মা কিছুক্ষণ থাকুক একা একা, রেগে অস্থির হোক। রেগে অস্থির হয়ে একসময় মা ড্রাগনের মতো হয়ে যাবে। তার নাকমুখ দিয়ে আগুনের হলকা বের হতে থাকবে। সে পর্যায়ে আসুক, তখন ঠান্ডা পানি ঢেলে মার রাগ কমানোর ব্যবস্থা করা যাবে। বকুল, মঈন ভাইয়ের সঙ্গে তোর কি কি কথা হয়েছে বলতো? কোনো কিছু বাদ দিবি না। হাতি এবং পিঁপড়া সম্পর্কে অনেক কথা বললেন। হাতি এবং পিঁপড়া মানে? একটা হাতি এবং একটা পিঁপড়া ছিল, তাদের ছিল একই ব্লাড গ্রুপ, ও পজিটিভ। তোকে আমি এখন সবার সামনে চড় মারব। হাত ধুয়ে তারপর চড় মারো মা, নয়তো গালে ঝোল লেগে যাবে। মা তাকিয়ে আছেন। আমি উঠে দাঁড়ালাম এবং মার চোখের সামনেই সেলিম ভাইয়ের সামনে এসে দাঁড়ালাম। মাকে দেখিয়ে দেখিয়ে সেলিম ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করব। মাকে আজ আমি ড্রাগন বানিয়ে ফেলব। সেলিম ভাই আমাকে দেখে বিব্রত হলেন। মা যেমন আমার কর্মকাণ্ড বুঝতে পারছেন না, সেলিম ভাইও বুঝতে পারছেন না। সেলিম ভাই, জি? আপনি বলেছেন ভয়ঙ্কর একটা বিপদে পড়েছেন। আমার ধারণা আমি বুঝতে পারছি আপনার বিপদটা কি। বুঝতে পারছেন? হ্যাঁ,
আমার ধারণা ডিরেক্টর সাহেব আপনাকে ডেকে বলেছেন, সেলিম, তুমি মন দিয়ে আমার কথা শোনো। ফরহাদ সাহেবের যে চরিত্রটি করার কথা ছিল সেই চরিত্রটি তুমি করবে, কাল তোমার শুটিং। সেলিম ভাই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। তার চোখ বড় করা দেখেই বুঝতে পারছি আমার অনুমান সত্যি। তবে এই অনুমান করার জন্য শার্লক হোমস বা মিসির আলি হবার দরকার নেই। সাধারণ বুদ্ধি যার আছে সেই এই অনুমান করবে। আগামীকাল শুটিং শুরু হবে, অথচ ফরহাদ সাহেব আসেননি। সেলিম নামের এই মানুষটিকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। ডিরেক্টর সাহেবের মাথায় কোনো একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। উদ্দেশ্য ছাড়া তিনি কিছুই করেন না। সাব্বিরের চরিত্রে সেলিম ভাইকে খুব মানাবে। ডিরেক্টর সাহেব স্ট্যান্ড বাই হিসেবে সেলিম ভাইকে নিয়ে এসেছেন। আমি বললাম, আমার কথা কি ঠিক হয়েছে সেলিম ভাই? খুব ভয় লাগছে? হ্যাঁ। ভয় লাগছে কেন? আমি তো আমার জীবনে কখনো অভিনয় করিনি। আপনি কখনো অভিনয় করেননি? জি না, স্কুল কলেজে কোথাও না। কথাটা তো সেলিম ভাই ঠিক বললেন না। মানুষের জন্ম নিলে অভিনয় করতে হয়। এই গোটা সংসারটাই অভিনয়। কখনো খুশি হবার অভিনয় করতে হয়, কখনো দুঃখিত হবার অভিনয় করতে হয়। প্রেমে না পড়েও প্রেমে পড়ার অভিনয় করতে হয়, আবার প্রেমে পড়ে প্রেম লুকিয়ে রাখার অভিনয় করতে হয়। আসলে জন্মসূত্রে প্রত্যেকটি মানুষই পাকা অভিনেতা। আপনি খুব গুছিয়ে কথা বলেন। শুনুন সেলিম ভাই, আপনার মুখ থেকে আপনি শুনতে ভালো লাগছে না। আপনি দয়া করে আমাকে তুমি তুমি করে বলবেন, পারবেন না? সেলিম ভাই চুপ করে আছেন। আমি মাথা ঘুরিয়ে মার দিকে তাকালাম। মা কঠিন চোখে তাকিয়ে আছেন, কিছু খাচ্ছেন না। আমার মনে হয় তিনি পুরোপুরি ড্রাগন হয়ে গেছেন। মার জন্য আমার এখন মায়া লাগছে। আমি তার রাতের খাবার নষ্ট করলাম। ইউনিটের খাওয়া মার খুব পছন্দের জিনিস। ইউনিটের ফ্রি খাওয়া যত তুচ্ছই হোক, মা সোনামুখ করেই খান। রাত কত হয়েছে কে জানে। শোবার সময় হাতে ঘড়ি পরে শুইনি বলে বলতে পারছি না। অবশ্যই ঘড়ি থাকলেও ঘড়ি দেখা যেত না। আমি ঘুমের ভান করে পড়ে আছি। ঘুমের ভান যে করছে সে নিশ্চয়ই চট করে এক ফাঁকে ঘড়ি দেখবে না। মা আমার গা ঘেঁষে শুয়েছেন। জালালের মার খাটটা ফাঁকা, তাকে আলাদা ঘর দেয়া হয়েছে। ব্যবস্থাটা সোহরাব চাচার করা। তিনি সম্ভবত বুঝতে পেরেছেন জালালের মাকে এই ঘরে রাখা ঠিক হচ্ছে না। আমি মনে মনে তাকে ধন্যবাদ দিয়েছি। এই ঘরের দুটা খাট এখন আমার জন্যে আর মার জন্যে। মা কখনো আমাকে একা রেখে শোবেন না। দুজনে চাপাচাপি করে শুয়ে আছি। তার ঘুম আসছে না। ঘুম আসছে না বলেই ঘরে বাতি জ্বলছে। মার অভ্যাস হচ্ছে ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে আসবে তখন তিনি বাতি নিভিয়ে এলোমেলো করে পা ফেলে বিছানায় আসবেন। তিনি খুব নড়াচড়া করছেন। এর মধ্যে দুবার পানি খেলেন, একবার গেলেন বাথরুমে। ডাকবাংলোয় আমাদের ঘরের বাথরুমটার দরজা ভেতর থেকে বন্ধ হয় না। যে ভেতরে যায় সে খুব অস্বস্তি বোধ করে। সারাক্ষণই খুটখাট শব্দ করে তার উপস্থিতি জানান দেয়। সৌরভ চাচাকে বললেই তিনি ঠিক করে দেবেন। তাকে বলা হচ্ছে না। বাথরুম থেকে একবার বের হলে দরজা বন্ধের সমস্যা কারোর মনে থাকছে না। আমরা বোধহয় সমস্যার স্থায়ী সমাধানের চেয়ে সাময়িক সমাধানটাকেই বেশি গুরুত্ব দিই। একটা সমস্যা হয়েছে, সমস্যাটাকে পাশ কাটাতে পারলেই হলো, আর কিচ্ছু লাগবে না। শুয়ে শুয়ে শিয়ালের ডাক শুনছি। শিয়ালের ডাকে ভয় ধারণা একটা ভাব থাকে। মনে হয় এই শিয়ালের পালে একবার পড়লে এরা ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে। আমরা যখন আজিমপুরে নয়াপল্টনে থাকতাম তখন গভীর রাতে শিয়ালের ডাক শুনতাম। আজিমপুর কবরস্থানে শিয়াল থাকত। শিয়াল প্রহর গুণে ডাকে। আজিমপুর কবরস্থানের শিয়াল যখন তখন ডেকে উঠত। শহরে থেকে থেকে এরা বোধহয় শহুরে হয়ে গেছে, পুরনো নিয়মকানুন ভুলে গেছে। আমি কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছি, গায়ে ভারী কম্বল। তারপরেও শীত মানছে না। দিনে এমন গরম পড়েছিল, রাতে ঝপ করে শীত নেমে গেল। পাহাড়ি অঞ্চলের এই নাকি নিয়ম,
রোদ উঠলে প্রচণ্ড রোদ, রোদ নিভে গেলেই হাড় কাঁপুনি শীত। মোটা কম্বলটাতেও শীত মানছে না। এই কম্বলটা মার খুব প্রিয়, যেখানে যাবেন কম্বলটা সঙ্গে থাকবে। চৈত্র মাসের প্রচণ্ড গরমের সময়তেও তিনি দেখা যাবে কোথাও যাবার আগে এই কম্বল প্যাক করছেন। সেই প্যাকিংয়ের কায়দাও অনেক। প্রথমে কম্বলটা ভরা হবে পলিথিনের একটা ব্যাগে, তারপর সেই পলিথিনের ব্যাগ ঢোকানো হবে মার নিজের বানানো মার্কিন কাপড়ের থলিতে। কম্বলের মাপে মাপে এই থলি বানানো, সেই থলি তারপর ঢোকানো হবে সুটকেসে। মার এই প্রিয় কম্বলের একটা ছোট্ট ইতিহাস আছে। তিনি একবার বাবার সঙ্গে নিউ মার্কেটে গিয়েছিলেন বিছানার চাদর কিনতে। চাদর কিনতে গিয়ে কোনো চাদরই তার পছন্দ হলো না। এই কম্বলটা খুব পছন্দ হলো। দাম 4,000 টাকা। দাম শুনে বাবা মা দুজনেরই আক্কেল গুড়ুম। মা চাদর না কিনে ফিরে এলেন। তার মন পড়ে রইল কম্বলে। কথায় কথায় বলেন, কি মোলায়েম কম্বল, কি সুন্দর ডিজাইন, হালকা সবুজ রং, দেখেই মনে হয় ওম ওম গরম। তার মাস 4 পরের কথা। মার বিবাহ বার্ষিকীতে বাবা বিরাট এক প্যাকেট এনে মার হাতে দিলেন। প্যাকেটে লেখা খুগুকে শুভ বিবাহ বার্ষিকী। মা প্যাকেট দেখে খুব বিরক্ত হলেন। ঝাঁঝালো গলায় বললেন, কি এনেছো তুমি বলো তো? উপহার আনতে তোমাকে কে বলেছে? আমাদের বিয়েটা এমন কিছু না যে উৎসব করে পোলাও কোরমা খেতে হবে। আমি খুবই রাগ করছি। কি আছে এর মধ্যে? বাবা হাসি মুখে বললেন, খুলে দেখো। মা বললেন, আমি খুলতে পারবো না। বকু, খুলে দেখ তো। তোমার জিনিস তুমি খোলো। হ্যাঁ, আমার জিনিস। আমার জিনিস নিয়ে আমি স্বর্গে যাব। বলতে বলতে উপহারের প্যাকেট খোলা হলো। মা যে কি খুশি হলেন। দেখতে দেখতে মার চোখে পানি এসে গেল। তিনি এই হাসেন এই কাঁদেন। সামান্য একটা কম্বলে মানুষ এত খুশি হয়। মে মাসের তীব্র গরমে মা সেই কম্বল গায়ে দিয়ে ঘুমুলেন। মার সঙ্গে এখানে আমার তফাৎ। আমি হলে বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেছে সেদিন আমি কম্বলটাকে কুটি কুটি করে ছিঁড়তাম, হয়তো আগুনে জ্বালিয়ে ছাই করে দিতাম। সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চাপিয়ে রাখতাম না। মাকে সে কথা বলেছিলাম। মা অবাক হয়ে বললেন, তো বাবার সঙ্গে এই কম্বলের কি সম্পর্ক? সে যেখানে খুশি যাক, ওই ধুমসিটাকে নিয়ে নাচাকোদা যা ইচ্ছে করুক, আমার তাতে কি? সে যখন কম্বলটা দিয়েছিল ভালোবেসে দিয়েছিল। মানুষটা নষ্ট হয়ে গেছে, তার ভালোবাসা নষ্ট হবে কেন? আমি রাগী গলায় বললাম, মা তোমার ধারণা ভালোবাসা নষ্ট হয় না? ভালোবাসা কি কোনো খাবার যে রাখলে নষ্ট হয়ে যাবে? ভালোবাসাটা কি তাহলে মা? একসময় নিজেই জানতে পারবি, আমাকে জিজ্ঞেস করে জানতে হবে না। সময় হোক, সময় হলে জানবি। ভালোবাসা কি তবে 4,000 টাকা দামের কম্বল? ফাজলামি করবি না, চুপ কর। আমি চুপ করে গেলাম। তবে চুপ করে গেলেও আমি এইসব নিয়ে ভাবি, খুব ভাবি। অন্য মেয়েরা এত ভাবে কিনা জানি না, হয়তো ভাবে না। তাদের এত সময় কোথায়? তাদের খেলাধুলা আছে, বন্ধুবান্ধব আছে, পিকনিক আছে, জন্মদিন আছে। আমার কি আছে? কিছুই নেই। আমার শুধু মা আছেন। বাসায় আমরা দুজন যতক্ষণ থাকি অনবরত কথা বলেন মা। আমি বেশিরভাগ সময় কিছু শুনি না, মার দিকে তাকিয়ে থাকি। তবে মা কি বলছেন তা আমার কানে ঢোকে না। মা মাঝে মাঝে বলেন, কিরে তুই এমন অদ্ভুত চোখে তাকিয়েছিস কেন? আমি বলি, মা আমার চোখ দুটো তো অদ্ভুত, কাজে অদ্ভুত চোখে তাকিয়েছি। আমার সঙ্গে ফাজিলের মতো কথা বলবি না বকু। ফাজিলের কি হলো? আমার চোখ অদ্ভুত না? তুই দিন দিন অসহ্য হচ্ছিস। মা, তুমিও দিন দিন অসহ্য হচ্ছ। আমি অসহ্য হচ্ছি? এবং যতই দিন যাচ্ছে ততই আমার বাবার জন্য সহানুভূতি হচ্ছে। মনে হচ্ছে বাবা তোমাকে ছেড়ে গিয়ে খুব ভুল করেনি। আমি বাবা হলে অনেক আগেই ছেড়ে চলে যেতাম। কথাবার্তার এই পর্যায়ে চলে এলে মা যা করেন তাকে পুরোপুরি কিশোরী সুলভ আচরণ বলা যেতে পারে। তিনি শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। খাওয়া বন্ধ। ভাত রাগ, ভাত খাবেন না।
মাঝে মাঝে শোনা যায় বন্ধ দরজার উপাস থেকে তিনি কাঁদছেন, ও বাবু, বাবু তুমি কই বাবু, বাবু একটু আমাকে আদর করে দিয়ে যাও। বাবু হলেন আমাদের নানা যান। মার বয়স যখন 7 তখন তিনি মারা যান। মা তার বাবাকে বাবা বা আব্বু ডাকতেন না, ডাকতেন বাবু। আমার পানির পিপাসা হচ্ছে, পানি খাবার জন্য উঠে বসলে সর্বনাশ হয়ে যাবে। মা আমাকে ধরে বসবেন। বাকি রাত মার বক্তৃতা শুনে কাটাতে হবে। সকালে আমার শুটিং, রাত জাগলে তার ছাপ পড়বে চেহারায়। সিনেমার শক্তিশালী ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না, ক্যামেরা সব ধরে ফেলবে। কাল সকালের সিকোয়েন্সটা খুব সুন্দর। আমি পানির তৃষ্ণা ভুলে থাকার জন্য আমার সিকোয়েন্স নিয়ে চিন্তা করতে শুরু করলাম। দিলু শখ করে শাড়ি পরেছে, কপালে টিপ দিয়ে নিজের মতো সেজেছে। দিলুর বাবা ডাকবাংলোর বারান্দায় বসে গল্প বই পড়ছিলেন। দিলু তাকে বলল, বাবা আমাকে কেমন দেখাচ্ছে? তিনি বই থেকে চোখ না তুলেই বললেন, খুব সুন্দর লাগছে রে মা, বিউটিফুল। তোর মাকে বলতো চা দিতে। দিলুর মনটা খারাপ হলো। বাবা একবার তাকিয়ে তার রূপবতী কন্যাকে দেখলেনও না। সে তার মাকে চা বানানোর কথা না বলে ডাকবাংলো থেকে বের হলো। তার দেখা হলো জামিলের সঙ্গে। জামিল বলল, পরিশেজে কোথায় যাচ্ছিস? দিলু লজ্জিত গলায় বলল, জামিল ভাই আমাকে সত্যি সুন্দর লাগছে। জামিল বললেন, সুন্দর লাগছে মানে? তোকে তো কুইন অব সেবার মতো লাগছে। কপালের টিপটা ঠিক মতো দিতে পারিসনি, এক পেশে হয়ে গেছে। যা কলম নিয়ে আয়, আমি টিপ এঁকে দিচ্ছি। এই কথায় দিলু খুব লজ্জা পেয়ে গেল। সে চোখ মুখ লাল করে বলল, থাক, আপনাকে আর টিপ আঁকতে হবে না। এই বলেই সে ছুটে বের হয়ে গেল। থামল পুকুরের কাছে গিয়ে। পুকুরের জলে নিজের ছায়া দেখল। সেই ছায়া দেখে তার লজ্জা আরও বেড়ে গেল। একটা ঢিল ছুঁড়ে পুকুরের ছায়াটা ভেঙে দিল। তারপর লজ্জায় শাড়ির আঁচলে নিজের মুখ ঢেকে ফেলল। এখানেই প্রথম প্রকাশ পেল মেয়েটি জামিল নামের মানুষটিকে পাগলের মতো ভালোবাসে। কাল কোন অংশটি হবে ডিরেক্টর সাহেব আমাকে বলেননি। আমার ধারণা পুকুরের অংশটা হবে। কোন শাড়ি পরব তাও ঠিক হয়নি। তবে শাড়ি নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। এই সব ব্যবস্থা ডিরেক্টর সাহেব আলাদা করে রেখেছেন। প্রতিটি পোশাক 2 সেট কেনা আছে, একটা সেট আলাদা করা। ছবি রিলিজ না হওয়া পর্যন্ত সেই সেটে হাত দেওয়া হবে না। যদি হঠাৎ কোনো প্যাচওয়ার্কের প্রয়োজন হয়, এসব ব্যাপারে ডিরেক্টর সাহেবের কাজকর্ম নিখুঁত। পুকুর পাড়ে আমি কিভাবে বসব? চিত্রনাট্যে বসার কথা থাকলেও আমার ধারণা আমাকে বসতে হবে না। একটা মেয়ে দৌড়ে এসে হঠাৎ করে পুকুরে বসে যেতে পারে না। তাছাড়া সুন্দর করে বসতে হলে হাঁটু গেড়ে বসতে হয়। শাড়ি নষ্ট করে কোনো মেয়ে কি হাঁটু গেড়ে বসবে? সবচেয়ে ভালো হয় যদি পুকুরের শান বাঁধানো ঘাট থাকে। আমি শুনেছি যে পুকুরে শুটিং হবে সেখানে বাঁধানো ঘাট নেই। জংলি ধরনের পুকুর, চারিদিকে গাছপালা ঝোপঝাড় গজিয়ে জংলা হয়ে আছে। অবশ্য জংলি পুকুরের একটা আলাদা সৌন্দর্য আছে। গাছপালায় ঢাকা ছায়াময় একটা পুকুর, সেই পুকুরের শান্ত নিস্তরঙ্গ টলটলে জল। পুকুরের জলের কথা ভেবে আমার পানি পিপাসা বেড়ে গেল। আমি কম্বল ফেলে দিয়ে উঠে বসলাম। মা সঙ্গে সঙ্গে বললেন, কি হয়েছে রে বকু? আমি বললাম, খুব পেটে ব্যথা করছে মা। পেটে ব্যথার কথা বললাম যাতে মা আমাকে বিরক্ত না করেন। যদি বলতাম তৃষ্ণা পেয়েছে পানি খাবো, তাহলে মা বাকি রাতটা কথা বলে আমাকে বিরক্ত করে মারবেন। পেটে ব্যথা শুনলে অসুস্থ মেয়েকে হয়তো অতটা বিরক্ত করবেন না। শুয়ে থাকতে বলে মাথায় হাত বুলিয়ে দেবেন। হঠাৎ পেটে ব্যথা করছে কেন? আমি কি করে বলবো কেন? ব্যথায় মরে যাচ্ছি। দেখি মা, 1 গ্লাস পানি দাও তো। বাথরুমে যাবি? না, বাথরুম করলে পেট ব্যথা কমবে। বললাম তো বাথরুম পাইনি। আয়, আমি নিয়ে যাচ্ছি।
কি অদ্ভুত কথা যে তুমি বলো মা। বাথরুম পায়নি, তারপরে তুমি জোর করে বাথরুমে নিয়ে যাবে? তারপর কি করবে? কোমরে বসিয়ে রাখবে? পানি চাচ্ছি, পানি দাও। মা পানি এনে দিলেন। আমি পানি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। মা বললেন, বুকু, ব্যথা কি বেশি? হ্যাঁ। পেটে তেল মালিশ করে দেব? কিছু মালিশ করতে হবে না, পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে থাক। ডাক্তারি ফলিও না তো মা। তুই আমার সঙ্গে এমন বিশ্রী ব্যবহার করছিস কেন? বিশ্রী ব্যবহার কি করলাম? তোর স্বভাব চরিত্র বদলে যাচ্ছে বকু। দয়া করে চুপ করে থাকবে মা। পেটের ব্যথায় বাঁচি না, তোমার বকবকানি অসহ্য লাগছে। মাথায় হাত বুলিয়ে দেব? আমার যন্ত্রণা পেটে, তুমি মাথায় হাত বুলাবে কেন? ডাইনিং রুমে তুই ফাজিলটার সঙ্গে এত কি কথা বলছিলি? কার কথা বলছো? সেলিম ভাই? ওই আদুরে গলায় সেলিম ভাই বলবি না তো। রাগে গা জ্বলে যাচ্ছে। সেলিম ভাই না বলে যদি শুধু সেলিম বলি, তুমি খুশি হবে? ফাজিল ধরনের এইসব ছেলেদের সঙ্গে তোর তো কথা বলার দরকারটাই বা কি? আচ্ছা যাও, আর বলবো না। পেটের ব্যথায় মরে যাচ্ছি, তুমি এর মধ্যেও প্যাচাল শুরু করলে। দয়া করে চুপ করো। ব্যথা খুব বেশি? হ্যাঁ। মঈন ভাইকে খবর দেব? মঈন ভাইকে খবর দেবে মানে? ওনাকে কেন খবর দিবে? উনি কি ডাক্তার? ডাক্তার না হোক, দলের মাথা। বিপদ আপদ হলে তাকেই তো সবার আগে জানাতে হবে। প্রয়োজন হলে ডাক্তারের ব্যবস্থা করবে। তুই তো ফেলনা না, তুই ছবির সেকেন্ড নায়িকা। তোমার ধারণা নায়িকার পেট ব্যথা শুনে উনি ছুটে এসে নায়িকার পেটে হাত দিয়ে বসে থাকবেন? তুই সব কী ধরনের কথা বলছিস? এত নোংরা ধরনের কথা শিখলি কোথায়? তোমার কাছ থেকে শিখেছি। আমার কাছ থেকে শিখেছিস? আমি নোংরা কথা বলি? অবশ্যই বলো। তুমি আর জালালের মা কি করো তোমরা? সময় পেলেই গুজগুজ করো। কি এত আলাপ করো? ধর্মীয় আলাপ? তোমার কি ধারণা সেসব গল্প আমার কানে যায় না? জালালের মা শুধু গল্প বলে, আমি শুধু শুনে যাই। গল্পগুলি কীরকম? কোন নায়িকা কি নষ্টামি করলো, কাকে কার ঘরে রাতে পাওয়া গেল। কেউ একজন আগ্রহ করে গল্প করলে আমি তো তার মুখ চাপা দিতে পারি না। না পারলে নাই। তুমি ঘুমোতে এসো তো মা, আর কথা না। তুমি নিজে ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। মা সঙ্গে সঙ্গে মশারির ভেতর ঢুকলেন। মাঝে মাঝে মা আমাকে ভয় পান। এই মুহূর্তে তিনি আমাকে ভয় পাচ্ছেন। মা আমার ভয়ে ভীত, এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। বকু, তোর পেট ব্যথাটা কমেছে? হ্যাঁ। মঈন ভাইয়ের কাছে তোর ব্যাপারে নালিশ করতে হবে। আদুরে গলায় মঈন ভাই করবে না তো? বিশ্রী লাগে। মনে হয় তুমি ওর প্রেমে পড়ে গেছ। আমি প্রেমে পড়ে গেছি মানে? চুপ করে ঘুমাও তো মা। আমার আবার পেট ব্যথা করছে, মনে হয় অ্যাপেন্ডিসাইটিস। মা আর কথা বললেন না। আমি ঘুমোবার চেষ্টা করছি। মনে হচ্ছে আজ রাতটা নির্ঘুম কাটবে। হয়তো সকালে দেখা যাবে চোখের নিচে কালি পড়েছে। সেই কালি ঢাকতে মেকআপ ম্যানের কষ্ট হবে। মা জেগে আছো? সেলিম ভাইয়ের ব্যাপারে তুমি কি আপসেট? মা জবাব দিলেন না। আমি হালকা গলায় বললাম, আপসেট হয়েও না। সেলিম ভাই কিন্তু সহজ মানুষ না। ভাবলার মতো ঘুরে বেড়ালেও উনি আসলে ভাবলা না। তোকে সে যা বুঝিয়েছে তুই তাই বুঝেছিস। সেলিম ভাই একজন বিখ্যাত অভিনেতা। তিনি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন। ফরহাদ সাহেবের যে চরিত্রটা করার কথা সেটা উনি করছেন। পাগলের মতো কথা বলবি না তো বকু। মোটেই পাগলের মতো কথা বলছি না। পুরো ব্যাপারটা সিক্রেট। কাল যখন সেলিম ভাইয়ের উপর ক্যামেরা ওপেন হবে তখনই জানতে পারবে। তার অভিনয় দেখেও তোমাদের আক্কেল গুড়ুম হয়ে যাবে। তোমাদের সময়কার ওই হিট নায়ক উত্তম কুমারকে তিনি কোঁত করে গিলে ফেলতে পারবেন। মা কম্বল ফেলে উঠে বসলেন। কিশোরীদের মতো কৌতূহলী গলায় বললেন, সত্যি? সত্যি তো বটেই। তিনি তো আর যে সে লোক নন। তিনি হচ্ছেন সেলিম কুমার।
অদ্ভুত শব্দে একটা পাখি ডাকছে, কেমন ভয় ধরানো স্বর গলার। আমি পাখির ডাক শুনছি। কি পাখি ডাকছে মাকে জিজ্ঞেস করে জানা যাবে না, মা এইসব জানেন না। সেলিম ভাইকে জিজ্ঞেস করলে জানা যেত। মা, কিরে, ব্যথা আবার বেড়েছে নাকি? হ্যাঁ, ঘুম আসছে না। একটা গল্প বলো তো মা, ভূতের গল্প। ভূতের গল্প আমি জানি নাকি? ছোটবেলায় কিংবা বড়বেলায় কোনো ভূত টুত দেখনি? মা হালকা নিঃশ্বাস ফেলে বললেন, ভূত একটাই দেখেছি, তোর বাবাকে। বেশ তো, বাবা ভূতের গল্পই বলো। মা চুপ করে গেলেন। আমি বললাম, ভূতের সঙ্গে তোমার বিয়ের গল্পটা বলো তো মা। নিজের বাবাকে ভূত বলছিস, লজ্জা লাগছে না? তুমি বলছো বলেই আমি বলছি। আমার কথা ভিন্ন। ভিন্ন হবে কেন? তুমিও যে, আমিও তা। বলো মা, তোমাদের গল্প শুনি। প্রেম করে বিয়ে হয়েছিল না বিয়ের পরে প্রেম? প্রেম সেম আমাদের জীবনে ছিল না। শুরুতে নিশ্চয়ই ছিল, সেটা বলো। আচ্ছা শোন, একটা ভূতের গল্প মনে পড়েছে, আমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার মায়ের বাড়ি ছিল কলসহাটি। পা তখন খুব ছোট, 3-4 মাস বয়স। হয়েছে কি, তাকে তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখা হয়েছে। আমার নানি গিয়েছেন পাকঘরে কি একটা আনতে। ফিরে এসে দেখেন মেয়ে নেই। নেই তো নেই, কোথাও নেই। চারদিকে কান্নাকাটি পড়ে গেল। কেউ বলল শিয়ালে নিয়ে গেছে, কেউ বলল বাঘডাসে নিয়ে গেছে। আসলে কি ভূতে নিয়ে গেছে? দিনে দুপুরে ভূত এসে তোমার মাকে নিয়ে গেল? এই গল্প শুনবো না মা, থুক্কু, তোমার সঙ্গে খেলবো না। তুই এমন অদ্ভুতভাবে কথা বলিস কেন? থুক্কু, তোমার সঙ্গে খেলবো না? তুই কি আমার সঙ্গে খেলছিস? খেলছি তো বটেই। আমরা সবাই সবার সঙ্গে খেলি। কারো খেলা ভালো হয়, কারো খেলা ভালো হয় না। খেলার মধ্যে ঝগড়া হয়, খামচাখামচি হয়। কেউ খেলা ফেলে রাগ করে উঠে চলে যায়। পাগলের মতো কথা বলবি না তো বকু, তোর পাগলের মতো কথা শুনতে অসহ্য লাগছে। আচ্ছা আর বলবো না। তুমি কি আমার কাছ থেকে একটা ভূতের গল্প শুনতে চাও? তোর কাছ থেকে ভূতের গল্প শুনবো? তুই ভূতের গল্প জানিস নাকি? হ্যাঁ জানি। শোনো, অনেককাল আগে আমাদের দেশের ধনবান মানুষরা তাদের ধনরত্ন কি করতেন জানো? ধনরত্নের একটা অংশ মাটির নিচে গর্ত করে রেখে দিতেন, যেন দুঃসময় ব্যবহার করা যায়, কিংবা তাদের মৃত্যুর পর তাদের সন্তান সন্ততিরা ব্যবহার করতে পারে। তখন তার ব্যাংক ছিল না, মাটির নিচের গুপ্ত ঘরই হলো ব্যাংক। কি হাবিজাবি শুরু করলি, ঘুমোতো। আহা শোনো না, ওইসব ধনরত্ন পাহারা দেবার জন্যে থাকতো যখ। যখ কি? যখ হলো যক্ষ, শোনোনি, যক্ষের ধন। যখ বানানো হতো কিভাবে জানো মা? যখ বানানোর প্রক্রিয়াটা খুব মজার। 9 থেকে 10 বছর বয়সী একটি ছেলেকে যখ বানানো হতো। তাকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজানো হতো, চোখে সুরমা দিয়ে চুল আঁচড়ে দেয়া হতো, কোলে বসিয়ে দুধ ভাত খাওয়ানো হতো। তারপর তাকে নিয়ে যাওয়া হতো গুপ্ত ঘরে। সেখানকার ধনরত্ন তার সামনে রাখা হতো। একজন পুরোহিত মন্ত্র পড়তে পড়তে ধনরত্ন তার হাতে জিম্মা করে দিতেন। পুরোহিত বলতেন, হে যখ, তোমার হাতে এইসব রত্নরাজি তুলে দিলাম। তোমার দায়িত্ব হলো এর রক্ষণাবেক্ষণ করা। আইনানুগ উত্তরাধিকারী ছাড়া তুমি এই ধনরত্ন কখনো হস্তান্তর করবে না। যে ছেলেটা যখ হবে সে সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে একসময় কোলে ঘুমিয়ে পড়ত। তখন তাকে সেখানে শুইয়ে সবাই চুপি চুপি উঠে আসত। গুপ্ত ঘরে জ্বলত একটা ঘিয়ের প্রদীপ। তারা উপরে উঠে এসেই ঘরের মেঝের গুপ্ত কুঠুরি চিরদিনের মতো বন্ধ করে দিত। একসময় ছেলেটির ঘুম ভাঙত। আতঙ্কে অস্থির হয়ে সে ছোটাছুটি করত, মাকে ডাকত, বাবাকে ডাকত। তার কান্না, তার আর্তচিৎকার কেউ শুনতে পেত না। ছেলেটার মৃত্যু হতো সেই ধনরত্নপূর্ণ গুপ্ত কুঠুরিতে। আমি থামলাম। মা হতভম্ব হয়ে বললেন, এই ভয়ঙ্কর গল্প তুই কোথায় শুনলি?
আমি বললাম, এটা কোনো ভয়ঙ্কর গল্প না মা, পুরনো ভারতের সাধারণ একটা গল্প। ভারতবর্ষের যেখানেই মাটির নিচে ধনরত্ন পাওয়া গেছে, সেখানেই ছোট বালকের কঙ্কাল পাওয়া গেছে। কে বলেছে তোকে? ঘুমাও মা, আমার ঘুম পাচ্ছে। এসব বাজে বাজে গল্প কখনো বলবি না। আচ্ছা, বলবো না। এই গল্পটা তোকে কে বলেছে? আমি জবাব দিলাম না, ঘুমের ভান করলাম। মা আরও কয়েকবার হ্যাঁ বুকু বুকু বলে আমার গায়ে ধাক্কা দিলেন। আমি চমৎকার ঘুমের অভিনয় করলাম। মা চুপ করে গেলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।